দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। নির্বাহীর হাতে কোটার সমাধান নেই মত জনপ্রশাসন মন্ত্রীর। শিক্ষার্থীদের কথা শুনতে চায় সুপ্রিম কোর্ট। প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বসম্মত প্রস্তাব পাস। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া, শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনা। আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিত, তাই কোটা বিরোধীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। কোটা সমাধান নির্বাহী বিভাগের হাতে নেই জানিয়ে তিনি বলেন, বিষয়টির সহজ সমাধান আদালতেই হবে। সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী। এছাড়া প্রশ্ন ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিষয়টি খুবই শক্তভাবে দেখছে। পিএসসির প্রশ্ন বাছাই প্রক্রিয়ায় কোনো দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। যারা প্রশ্ন ফাঁস করে চাকরিতে প্রবেশ করেছে, তদন্তের পর চাকরি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফরহাদ হোসেন। বিষয়টিতে প্রমাণিত হতে হবে আগে আদৌ এটা সঠিক কিনা। প্রথম কথা হচ্ছে আগে এটা সঠিক কিনা, আসলে কি হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে, তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের জন্য আদালতের দরজা সব সময় খোলা বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যতেও আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তাই কোটা আন্দোলনকারীদের আদালতে আসা উচিত। আন্দোলনকারী তাদের দাবিগুলো আইনজীবীর মাধ্যমে তুলে ধরলে আদালত তা গুরুত্ব সহকারে শুনবে। বৃহস্পতিবার দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে 16 দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত একটি রায়ের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন। কোটা আন্দোলনকারীদের ব্লকেট থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এ আহ্বান জানান। তিনি বলেন, কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে। এখন যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ছাত্রলীগ কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, 2018 সালের সরকারের পরিপত্র আদালতের রায় এখনও বহাল, তাই আইনি প্রক্রিয়ায় সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না। আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি। বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিবাসীদের উচ্ছেদ না করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেয়। বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগ আদেশ দিয়েছেন যে স্থিতাবস্থা ছিল সেই স্থিতাবস্থা বজায় থাকবে এবং হাইকোর্টের যেই বেঞ্চ রুলটি ইস্যু করেছিলেন, অর্থাৎ মাননীয় বিচারপতি যারা ফারাহ মাহবুবের যে কোর্ট রয়েছে, বেঞ্চ রয়েছে, সেখানে মামলাটিকে নিষ্পত্তি করার জন্য এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো উচ্ছেদ কার্যক্রম চালানো যাবে না। 3 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত 12:30টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট রাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য সহ অন্যরা তাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় রাত 10:05 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বেজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন।
দেশে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে পানিবন্দী 2.5 লাখ মানুষ। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 51 সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলাও, দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। নওগাঁয় নদীর তীরবর্তী নিচু এলাকায় বসবাস করা শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আত্রাই ও ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নল্লার পানি কমছে কিন্তু বটের রাস্তা অনেক পানি, কোথাও এক বুক কোথাও এক গেলা। যাওয়া এসেও খুব সমস্যা, খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুব খারাপ। প্রতি বছরই বন্যার পানি আসে, মাঝখানে 2-1 বছর গ্যাপ হওয়ার পরে এইবার তুলনামূলকভাবে একটু বেশি হয়েছে। সময় মতো পরীক্ষা হলে পৌঁছাতে পারছি না। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি। 1990 সালের 11 জুলাই প্রথমবারের মতো 90টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এবছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে যাচ্ছে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এ সময় 9টি ক্যাটাগরিতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যথাযথভাবে বাস্তবায়ন হলে 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা 20 কোটিতে স্থিতিশীল হবে। এদের সম্পদে পরিণত করতে প্রয়োজন প্রযুক্তিগত উৎকর্ষতা। তবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট নিয়ে উদ্বিগ্ন জনসংখ্যা বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা 17,15,90,000। এর মধ্যে নারী 8,73,90,000 এবং পুরুষ 8,42,00,000 জন। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে 14 থেকে 15 লাখ মানুষ প্রতি বছর জন্ম হলেও আগামী বছরগুলোতে এই সংখ্যা কমবে পর্যায়ক্রমে। এই বিশাল জনসংখ্যাকে সম্পদ হিসাবে কাজে লাগাতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো বিকল্প নেই। 2050 সালের ভিতরে গিয়ে জনসংখ্যা একটা স্টেবল ফর্মে চলে যাব। সেই স্থিতিটা আমরা বলতেছি 20 থেকে 21 কোটি জনসংখ্যা হবে এই দেশের টোটাল। আপনার টেকনিক্যালি কোয়ালিফাইড মানুষ ছাড়া আপনি এই দেশে টিকতে পারবেন না। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাইয়ের কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হতে পারে। ওভারঅল দেশের ক্লাইমেট চেঞ্জের জন্য যদি আপনার সিগনিফিক্যান্ট ডিজিজ প্যাটার্ন বদলে যায় বা গ্লোবাল প্যাটার্নের ডিজিজ প্যাটার্ন বদলে, তাহলে অনেক লোক মারা যাবে। এছাড়া বাল্যবিয়ে ও অপরিকল্পিত গর্ভধারণও জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ। অ্যাডোলেসেন্ট যারা 18 বছরের নিচে তাদের বিয়ে এবং 1/4 মতো তারা প্রেগনেন্ট হয়ে যায়, সেটা আরেকটা চ্যালেঞ্জ। আমরা 20 বছরের নিচে আমরা চাই না যে তাদের বিয়ে হয়ে বাচ্চা হোক। 100টা দম্পতির মধ্যে 10টা দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চায়, কোনো না কোনো কারণে পারছে না। অভিযোগ উঠেছে সরকারের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শেষের পথে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। সংকটটা আছে, কিছু কিছু জায়গায় তো আছে। আমি বলছি যেন সংকটটা যেন প্রকট না হয়। পরিবার পরিকল্পনার ডিজি মহোদয় যিনি আছেন তাকে আমি বলছি, উনি নতুন ডিজি, উনি আমাকে আশ্বস্ত করছেন যে এরকম কোনো সমস্যা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়বে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন জানিয়ে ছাত্রদল নেতারা দাবি করেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ছাড়া কোনো কোটার প্রয়োজন নেই। তবে কোটা বিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্পষ্ট করেননি ছাত্রদল নেতারা। কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে দাবি করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সহ সকল যৌক্তিক দাবিকে রাজপথে কর্মসূচি চালিয়ে নেওয়ার কথা জানান ছাত্রদল নেতারা। আমরা সেখানে সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে ছাত্রদলের। আবারও বলছি, একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য, ছাত্র সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছে।
সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদউদ্দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সর্বোচ্চ আদালত কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই, তাই নতুন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ ঢাকা মহানগর পুলিশের। যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। যেহেতু বলবৎ আছে, কাজে যৌক্তিকতা তো তাদের আর নেই। যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কাজেই সেটি আমরা এনশিওর করব। দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের উপর জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বুধবার জেনেভায় মানবাধিকার পরিষদের ৫৬তম অধিবেশনে এটি গৃহীত হয়। এতে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রত্যাবাসন এবং এই জনগোষ্ঠীর পক্ষে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিত হক বলেন, অপ্রতুল সম্পদ ও নানাবিধ সীমাবদ্ধতা নিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য সম্ভব নয়। প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো অপরাধের বিচারের কথা বলা হয়েছে। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাহীর হাতে কোটার সমাধান নেই, মত জনপ্রশাসন মন্ত্রীর। শিক্ষার্থীদের কথা শুনতে চায় সুপ্রিম কোর্ট। প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বসম্মত প্রস্তাব পাস। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া, শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।